প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হৃদরোগ প্রতিরোধে করণীয় কী সে বিষয় নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান 1958 সালের 4 এপ্রিল চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি, পিএইচডি, এমআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আল হেলাল স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, হৃদরোগ প্রতিরোধ বিষয়ে মূলত আমরা জানতে চাই, কারণ আমরা জানি যে হৃদরোগ একটি সোসাইটির জন্য অত্যন্ত বার্ডেন। কারণ হলো এটা চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল, এবং এর মর্টালিটি রেটও অনেক হাই, কিন্তু এটি প্রতিরোধযোগ্য অনেকাংশে। তাই আমরা প্রতিরোধের দিকে মনোযোগী হতে চাই। আপনি একটু বলবেন কি যে প্রতিরোধের আগে কারণটা কি? কারণ জানলে প্রতিরোধ করা সহজ। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর এসআর খান সবসময় যে কথাটা বলতেন, জবাবটা ওই ভাষাতেই দিব। সেটা হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। স্যারের কথা হলো প্রিভেনশন ইজ চিপার দেন কিওর, মাচ চিপার। হৃদরোগকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, যে একটা হলো কনজেনিটাল আর একটা হলো অ্যাকোয়ার্ড, অর্থাৎ যেটা মায়ের পেট থেকে বাচ্চা নিয়ে জন্মগ্রহণ করে, আর আরেকটা হলো জন্মগ্রহণের পরে যে রোগগুলি হয়। এখন মায়ের পেট থেকে যেই রোগগুলি হয় বা কনজেনিটাল হার্ট ডিজিজ, সেটা হোক সায়ানোটিক ও নন সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, এই ক্ষেত্রে এখন আমরা যেমন জানি যে কিছু কিছু পারিবারিকভাবে থাকে। একটা বাচ্চার যদি হার্টের একটা ছিদ্র থাকে, তার আরেকজন অফস্প্রিংয়ের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এল্ডারলি মাদারদের ক্ষেত্রে বেশি হয়। মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন বেশ কিছু ভাইরাল সংক্রমণ থেকে ওইটা হয়। আবার যেমন বিদেশে দেখা যায় যে মা যদি সিগারেট খায় বা অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার করে বা কোকেইন ব্যবহার করে, তাদের ক্ষেত্রে কিছু কনজেনিটাল রোগ বেশি হয়। অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যেমন আমরা বলি রিউমেটিক হার্ট ডিজিজ, যেটা বাচ্চার 5 থেকে 15 বছর বয়সে হয়। সচরাচর বাচ্চাটার একটু গলা ব্যথা হয়, তারপর একটু জ্বর হয়, একটু গিরায় গিরায় ব্যথা হয়, পরবর্তীতে গিয়ে তার হার্টের বিভিন্ন ভালভগুলি নষ্ট হয়। এটা কিন্তু সহজে প্রতিরোধযোগ্য। আমি প্রতিদিন বহু লোককে বলি, সময় মতো 30 টাকার একটা ওষুধ খাইতেন, আজকে আপনার এই ছেলে বা মেয়ের এই 3 লাখ টাকা খরচ করে হার্টের ভালভ বদলাইতে হতো না। আর শুধু হার্টের ভালভ বদলানোই তো না, এই ভালভটাকে আগামী 30 বা 40 বছর বাঁচায় রাখার জন্যে প্রতিনিয়ত তাকে কিছু ওষুধ এবং রেগুলার ইনভেস্টিগেশন করতে হয়। অর্থাৎ আমরা যেটাকে বলি কোয়ালিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার, এই বাচ্চাটার যে জীবনের যে মূল্য, সেটা অনেকাংশে কমে যায় যখন আমাদের এই ধরনের একটা অপারেশন বাচ্চাটাকে করতে হয়। স্যার, আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ যেগুলি বা বাচ্চাদের সে সম্পর্কে জানলাম প্রতিরোধের জন্য কি করতে হবে। বড়দের বেলায় স্পেশালি হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য করণীয় কি? হার্ট অ্যাটাক করণীয়র জন্য প্রথম কথা যেটা, আমি শুধু হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে না, আমরা যারা চিকিৎসা বিজ্ঞানে আছি, যত মিডিয়া আছে, সেটা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, প্রত্যেককে কাজ করতে হবে অ্যাওয়ারনেসের জন্য। মানুষজনকে বুঝতে হবে এর ভয়াবহতা। কারণ প্রোগ্রামের মাধ্যমে সেটাই করছি আমরা এই বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন পোস্টারিং, বিশ্ব হার্ট দিবস, বিশ্ব হাইপারটেনশন দিবস, এই সমস্ত জিনিসগুলি করে এবং এটাকে আরও ত্বরান্বিত করতে হবে। কেন? একটা লোকের এই হার্ট অ্যাটাকটা হয় জীবনের মোস্ট সাকসেসফুল পিরিয়ডে। লেখাপড়া শেষ করে চাকরি বাকরি শুরু করছে, ভালো একটা প্রমোশন পাইছে, হি ইজ ভেরি হেলদি, তার মানে হলো একটু পেট টেট বড় হয়েছে, বিয়ে শাদী করেছে, হয়তো ছোট একটা বাচ্চা হয়েছে, তখনই একদিন হঠাৎ করে এই বুকে প্রচণ্ড ব্যথাটা হলো। কারণ সারা পৃথিবীতে 30 থেকে 35% হাসপাতালে আসতে আসতেই মরে যায়। আর আমাদের দেশের মতো জায়গায় যেখানে এই ট্রাফিকের অবস্থা, আমাদের দেশের টারশারি কেয়ার হাসপাতাল এখনও খুব কম, ডিস্ট্রিক্ট লেভেলগুলিতে এখনও অনেক জায়গাতেই সিসিও নাই।
তো সেখানে মৃত্যুর হার খুব হাই। 2 নম্বর, বেশিরভাগ লোকে প্রস্তুত থাকে না যে একটা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার পরে এর যে ব্যয়ভার, কি করবে, এর ব্যয়ভার, কোথায় যাবে, কোন ডাক্তারের কাছে যাবে, কি চিকিৎসা হবে, গাইডলাইন আছে কিনা, সবাই একটা হ্যাপাজার্ট অবস্থায় পড়ে যায়। সেজন্যে প্রিভেনশনের জন্য যেটা হলো যে যাদের মডিফায়েবল বা পরিবর্তনশীল রিস্কগুলি রয়েছে, যেমন উচ্চ রক্তচাপ, আপনাকে আপনার একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি বেলা প্রয়োজনীয় ওষুধটা খেতে হবে। যে জিনিসটা আমরা এই দেশে খুব বেশি ফেস করি। ব্লাড প্রেশার একটু ভালো হলো, একজন ফার্মেসিতে গিয়ে ব্লাড প্রেশারটা মাপালো, কত আছে ভাই, 120/80, আপনার তো প্রেশার এখন ভালো আছে, ওষুধ বন্ধ করে দেন। আবার 3 মাস পরে আসলো 180, 110 নিয়ে। তো এই জিনিসটা করা কিন্তু ঠিক না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মতেই ওষুধ বন্ধ করা। ডায়াবেটিসের ক্ষেত্রে একই জিনিস, আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এবার ইনসুলিন নেন বা ট্যাবলেট নেন, অথবা আপনি শুধুমাত্র ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ করেন, প্রতিনিয়ত করতে হবে। নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে আসল। যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, তাদের খাদ্য অভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে, সেটা আমি একটু পরে বলছি। যারা সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন, আপনাকে 100 ছাড়তে হবে, নো কোশ্চেন অ্যাবাউট ইট। যাদের পেট বড় আছে বা ওজন বেশি, তাদেরকে প্রতিদিন 60 থেকে 80 মিনিট হাঁটতে হবে, নিদেন পক্ষে সপ্তাহে 5 দিন। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা আসছে এইভাবে, পৃথিবীর কোথাও বোধহয় এত সস্তাতে এত ভালো সবজি পাওয়া যায় না। কারণ আমি দীর্ঘ 34 বছর দুবাইতে বাস করি, গোশতের চেয়ে 4 গুণ দাম হলো সবজির। আর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলা চলে প্রায় বিনা পয়সায় দিয়ে রাখছে, এবং তাজা, ফ্রেশ। প্রচুর শাকসবজি খেতে হবে, এবং মাংস জাতীয় খাওয়া যত কম করা যায়, মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছটা যত বেশি খাওয়া যায় আমাদের হার্টের জন্য তত ভালো, কারণ এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটাতে আমাদের এইচডিএলটাকে বাড়ায় এবং আমাদের রক্তে যে এলডিএল এর কণাটা যাতে বেশি ছোট না হইতে পারে এটা প্রিভেন্ট করে। আর টক জাতীয় ফল আমাদের প্রত্যেকেরই ডেইলি 2 বা 3টা খাওয়া উচিত, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে। এবং প্রতিদিনের হাঁটাটা এত জরুরি যে এটাকে আমরা বলি ইসকেমিক প্রিকন্ডিশনিং। যদি একটা হার্ট অ্যাটাক হয়, তার যদি কোলাটারালগুলি খোলা থাকে, তাহলে এই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হওয়ার পরিমাণটা কমে যায়। কাজেই এই যে রিস্ক ফ্যাক্টরগুলির জন্য এছাড়া অনেকগুলি জিনিস আছে, যেমন যেটাকে বলা হাইপার ইউরিসেমিয়া। অনেকের হয়তো পায়ের ব্যথা হলো, গাউটি আর্থ্রাইটিস, তার জন্য এটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা কারণ। অনেকের রক্তে আয়রনের পরিমাণ বেশি, এও কিন্তু হার্ট অ্যাটাকের একটা কারণ। অনেকের ধরেন এলপিএ বেশি, হোমোসিস্টিন বেশি, জীবনে কেউ কোনোদিন পরীক্ষা করে না। হার্ট অ্যাটাকটা হওয়ার পরে তখন আমরা খুঁজি যে রিস্ক ফ্যাক্টরগুলি কী, তখন ধরা পড়ে। অনেকেই তো অনেক টাকা অনেকভাবে খরচ করে। এই একটা এক্সিকিউটিভ চেক আপ করে নিতে খুব বেশি টাকা তো লাগে না। তো কাজেই এই সবগুলিকে মিলিতভাবে সাধারণ গ্রামের লোক পর্যন্ত যদি আমরা এই অ্যাওয়ারনেসটা পৌঁছে দিতে পারি, যার ব্লাড প্রেশার, ডায়াবেটিস আছে, তার বুকে ব্যথা আছে, ধরেই নিতে হবে এটা একটা হার্ট অ্যাটাক, সঙ্গে সঙ্গে যদি 300 মিলিগ্রাম অ্যাসপ্রিন এবং 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রল খেয়ে ফেলে, আমরা 31% ডেথ রেট কমায় ফেলতে পারি। এটা সাংঘাতিক জিনিস। আর এটা করার জন্য কোনো ডাক্তার হওয়ারও দরকার নাই, এটার জন্য কোনো কনসালটেন্ট হওয়ারও দরকার নাই। যে যদি কারো অ্যাসপ্রিনে অ্যালার্জি থাকে বা যদি কখনো পেটের থেকে রক্তক্ষরণ হয়ে থাকে, সে অ্যাসপ্রিন না খেয়ে সে ক্লোপিডোগ্রল খাবে। আমাদের দেশে বিভিন্ন নামে আছে, 75 মিলিগ্রামের ট্যাবলেট, 4টা ট্যাবলেট খেয়ে নিলে এবং যত দ্রুত সম্ভব নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। এবং যে ওষুধ আপনি বললেন, এটা খেতে ভয় পাওয়ার কারণ নাই, কারণ যদি হার্ট অ্যাটাকের কারণে ব্যথা হয় সেটা তো কমবে, উপকার পাবে। যদি অন্য কারণে হয় এটা ক্ষতি তেমন কিছু না। হ্যাঁ, শুধুমাত্র যাদের অ্যাজমা থাকে, অনেক সময় অ্যাসপ্রিনে তার অ্যালার্জি থাকতে পারে, বা যাদের পেটে ঘা আছে, কোনোদিন রক্তক্ষরণ হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা অ্যাসপ্রিন না দিয়ে রক্তক্ষরণ আরো হতে পারে। এবং যদি তার উচ্চ রক্তচাপ থাকে এবং অ্যাজমা না থাকে, একটা ছোট্ট বিটা ব্লকার, তাকে আমরা একটু যদি 2 পাফ নাইট্রেট দেই এবং নিকটবর্তী শিশুতে যদি রোগীটাকে পৌঁছায় দেওয়া যায়, তাইলে এই 35 থেকে মৃত্যুর ঝুঁকিটা 5%। আজকাল আমাদের দেশে সব জায়গাতে স্ট্রেপ্টোকাইনেস বলে একটা ইনজেকশন, যেটাকে আমরা বলি লাইটিক থেরাপি। এখন প্রশ্ন হলো যে 60 মিনিটের মধ্যে ডোর টু নিডল টাইম হওয়া উচিত।
বেশিরভাগ রোগী আমাদের কাছে পৌঁছেন 24 ঘন্টা পরে, যেটা দিয়ে আমরা রক্তনালীটা খুলে দিতে পারি। সেজন্য সময় মতো পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোগীরা তার চেষ্টাও করেন, নানান কারণে পারেন না। আশা করছি করবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হৃদরোগ প্রতিরোধে আমাদের করণীয় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো অ্যাবজের একটা মুভমেন্ট, এটাকে আমরা ফোকাস করবো অবলিক্সকে। তবে এক্সারসাইজটা মানে কম্পেয়ার যে অন্য এক্সারসাইজ যদি কম্পেয়ার করি তাহলে জিনিসটা খুব ইজি। এটা যে কেউ বাসাতেও আপনি এক্সারসাইজটা করতে পারবেন। এই জন্য যে প্রয়োজন পড়বে শুধুমাত্র একটা ডাম্বল, এবং যখন আপনি সময় পান, যখন আপনি মনে করবেন আপনার বডি একটু রেডি, তখনই যদি আপনি এক্সারসাইজটা করে আপনি এটা থেকে ভালো একটা বেনিফিট আপনি পাবেন। আর মেয়েরাও এক্সারসাইজটা যদি করে পিক আপ করে ভালো সুবিধা পাবে, কারণ এক্সারসাইজটার ভিতরে কোনো কমপ্লিকেশনস নেই, খুব ইজিলি এক্সারসাইজটা আপনি করতে পারবেন। এখন দেখবেন যে এক্সারসাইজটা আমরা কীভাবে করবো। ওকে সাদা, একটা নেবেন, ডাম্বল নেবেন। ধরুন আপনি যদি ডান হাতে নেন তাহলে ফোকাস করবেন আপনার বাঁ দিকে যাবে না। খেয়াল করবেন যে পিটি যখন করতাম আমরা এই বেলায় ছোটোবেলায় স্কুলে, সেই ধরনের একটা মুভমেন্ট কিন্তু এখানে করে আসবে, চলে আসবে। এক্সারসাইজটা খুবই ইজি, কিন্তু খেয়াল করবেন হাঁটু আপনি কিন্তু ভাঙবেন না। হাঁটু না ভেঙে যতটুকু আপনি যেতে পারে, যত ফ্লেক্সিবিলিটি আপনার আছে ততটুকু আপনি ইউজ করবেন। ওভার স্ট্রেনিং করবেন না। অনেকে দেখা যাবে যে আমি যদি বললাম যে হাঁটু ভাঙবেন না, এই জন্য কোমর থেকে প্রেশার দেবেন, এটা দেবেন না, তাহলে কিন্তু কোমরে ব্যথা হয়ে যাবে। জিনিসটা ফোকাস করবেন আপনার পেট দিয়ে, মুভমেন্টটা হবে পেটের মাসলটাকে কন্ট্রাকশন করবেন, তখন মুভমেন্টটা হবে, কিন্তু পিছন থেকে হবে না। আপনার ইয়ের থেকে কোনো মুভমেন্ট হবে না, কোমর থেকে কোনো মুভমেন্ট হবে না, আপনার ইয়ের থেকে কোনো মুভমেন্ট হবে না, পা থেকে কোনো মুভমেন্ট হবে না। পা অথবা কোমর থেকে যদি মুভমেন্ট হয় তাহলে আপনার ইনজুরি হবে। এখন দেখেন যে কীভাবে এক্সারসাইজটা আমরা করছি। ইয়েস, যখন সে যাচ্ছে নিঃশ্বাস ছাড়বে, যখন উঠবে নিঃশ্বাস নিবে, ছাড়বে নেবে, ছাড়বে নেবে। যখন সে যাচ্ছে সে কিন্তু স্ট্রেট নিচের দিকে যাচ্ছে না, সে একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেলের রিজনটা হচ্ছে তার অ্যাবজেরও হবে, এটা হবে, কাজটা হবে, এর সাথে কাজটা হবে অবলিক্সে। ইয়েস, ওকে। এটা খুবই ইজি একটা মুভমেন্ট। অন্যান্য অ্যাবজের যে সমস্ত মুভমেন্টগুলো খুবই একটু মানে কমপ্লিকেটেড এবং হার্ড, কিন্তু এক্সারসাইজটা খুব ইজিলি কিন্তু আপনি করতে পারবেন। ওই হাতে করো, ওকে গো। ইয়েস, ভেরি ভেরি ইজি এক্সারসাইজ। অন্য এই এক্সারসাইজ করতে আপনার কোনো জায়গায় শুই করতে হবে না, শুতে হবে না, কোনো দরকার নেই, প্রিপারেশন দরকার নেই। জাস্ট একটা ওয়েট নিয়ে আপনি এই মুভমেন্টটা 10 করলে 20 বার করে করলেই যথেষ্ট। ওকে, ওকে, খেয়াল রাখবেন যে এইটা যে করলেন, মানে মুভমেন্টটা করলেন, এটা কোনো এক্সারসাইজ প্রোগ্রামের সাথে আপনাকে করার কোনো প্রয়োজন নেই। যেন আপনি এক্সারসাইজ করার পরে যখন আপনি অ্যাবজে এক্সারসাইজ করবেন তখন যে করতে হবে এমন কোনো কথা নেই। এটা যে কোনো সময় যে কোনো জায়গাতেই আপনি এক্সারসাইজটা করতে পারবেন। আর যেহেতু এটার জন্য কোনো অ্যাপারেটাস করার প্রয়োজন নেই, আপনি বাসাতেও জাস্ট একটা ডাম্বেল দিয়ে এক্সারসাইজটা করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানি মধু অত্যন্ত উপকারী, তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি মধুর কি কি উপকারিতা আছে। প্রিয় দর্শক, প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে পরিচিত মধু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আমরা সকলেই কিন্তু এখন সাদা চিনি বা চিনিকে অ্যাভয়েড করতে বলি। সুতরাং এই চিনির বিকল্প হিসেবে মধুর কিন্তু কোনো জুড়ি নেই। এটাকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এই জন্য, কারণ মধু খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। মধুর রয়েছে অনেক গুণ, বিশেষ করে মধুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অনেক ইমপ্রুভ করতে সাহায্য করে। ফলে আপনার শরীর অনেক রোগ থেকেই কিন্তু প্রতিরোধের মতো ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়। মধুর যে গুণ রয়েছে তা অনেকেই বলে যে এটা ওষুধের মতো আমাদের শরীরে কাজ করে। বিশেষ করে ছোট বাচ্চারা যারা স্কুল গোয়িং, তাদের সকালে যদি দুধের সাথে একটু মধু দিয়ে দেওয়া যায় বা তাদের খাবারে মধু অ্যাড করা যায়, তাহলে বাচ্চারা কিন্তু অনেকক্ষণ এনার্জেটিক থাকে এবং তাদের পড়াশোনার যে মনোযোগ সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যারা ওজন কমাতে চান তারা যদি প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চামচ মধু ও লেবু মিক্স করে খান, তাহলে সহসাই কিন্তু আপনার মেটাবলিজম বা বিপাককে বাড়িয়ে ওজন কমাতে সক্ষম হবে। চিনির বিকল্প হিসেবে এই মধুর জুড়ি এই জন্যই নেই যে মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক চিনির থেকে অনেক কম, যা শরীরে চিনির তুলনায় একটু ধীরে সুগার লেভেলকে বাড়ায়। সুতরাং যারা চান যাদের ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে, তাদের জন্য কিন্তু এখন থেকে চিনির পরিবর্তে মধু খাওয়া অবশ্যই উচিত। দর্শক, মধুতে এনার্জি ছাড়াও আরও বেশ কিছু পুষ্টি উপাদান চলে আসে। দেখা গেছে 100 গ্রাম মধুতে সাধারণত 304 কিলো ক্যালোরি পাওয়া যায়। এছাড়া সামান্য পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এই মধু থেকে পাওয়া যায়। তাই যারা এক্সারসাইজ করেন তাদের জন্য কিন্তু মাসেল গ্রোথের জন্য মধু অনেক বেশি উপকারী।
বিশেষ করে মধুর আরেকটি গুণ হচ্ছে আমাদের শরীরে ঠান্ডা কাশিকে প্রতিরোধ করতে মধু সাহায্য করে। আপনারা যদি প্রতিদিন চায়ের সাথে চিনির পরিবর্তে লেবু চায়ের সাথে একটু করে মধু খান, তাহলে গরম বা ঠান্ডার যে প্রভাবে ঠান্ডা কাশি লাগে সেটা কিন্তু সহসাই প্রতিরোধ করা সম্ভব। পৃথিবীতে মধু বিভিন্ন ফর্মে পাওয়া যায়। দেখা গেছে ক্রিমি মধু আছে, ড্রাই মধু আছে, পাস্তুরাইজড মধু আছে এবং অনেক সময় র মধুও কিন্তু পৃথিবীর অনেক জায়গাতে পাওয়া যায়। পাস্তুরাইজ মধু আমাদের দেশে অনেক দিন সংরক্ষণ করা সম্ভব এবং তাতে জীবাণু সাধারণত মুক্ত থাকে। তবে অবশ্যই ছোট বাচ্চারা অনেকেই দেখা যায় জন্মের পর তাদেরকে মধু খেতে দেওয়া হয়, এটা কোনোভাবেই করা যাবে না। যদিও মধুর অনেক গুণ এবং মধু অনেক স্বাস্থ্যকর, কিন্তু 1 বছরের নিচের বাচ্চাকে কখনোই আপনি খাবারে মধু সংযোজন করবেন না। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট ছাড়া মোটামুটি সব মানুষরাই যারা শারীরিকভাবে সুস্থ বা যাদের যে কোনো হেলথের প্রবলেম আছে তারা কিন্তু সারাদিনে 1 থেকে 2 চা চামচ মধু খেতে পারবেন। শুধু ডায়াবেটিক রোগীদেরকে এই জন্য মানা করা হয় যেহেতু তাদের ব্লাডে ইনসুলিনের অ্যাক্টিভিটিস কম এবং তারা হয়তো মধু খাওয়ার পর সেই সুগারটাকে কন্ট্রোল করতে পারবে না। এছাড়া ক্যান্সারের পেশেন্টদেরকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফ্রুট জুসের সাথে যখন তাদের অনেক এনার্জির দরকার হয় তখন মধুকে ব্যবহার করা হয়। এছাড়া যেসব পেশেন্টদের অনেক বেশি ক্যালোরির দরকার, যেমন প্রেগনেন্ট মায়েদের অনেক বেশি ক্যালোরির দরকার, বাচ্চাদের অনেক ইনস্ট্যান্ট এনার্জির দরকার, তাদের জন্য কিন্তু মধুর কোনো জুড়ি নেই। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। পেশাগত কাজকর্মে আপনাকে তেমন শারীরিক পরিশ্রম করতে নাও হতে পারে, তাই রোজ খালি হাতে কিছুটা ব্যায়াম করুন অথবা 1 ঘন্টা জোরে হাঁটুন। তাছাড়া বাগানে কাজ করা, জগিং, সাঁতার কাটা এসবও করতে পারেন। এতে শরীর ও মন ফুরফুরে থাকে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে শব্দ দূষণের প্রভাব। জি, শব্দ দূষণে আসলে শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটি আক্রান্ত হয় না, কিন্তু সাধারণভাবে আমরা যেটা দেখি যে শব্দ দূষণে সবচেয়ে বেশি তাৎক্ষণিকভাবে আক্রান্ত হয় মানুষের কান। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।